হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ অনেক দিন বাদে আরও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন আমার বাপির শরীর একটু অসুস্থ আছে, সেই কারণে আমার ভিডিও আনতে একটু দেরি হয়ে যাচ্ছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ির রেসিপি। অনুষ্ঠান বাড়িতে গিয়ে পটল চিংড়ির রেসিপি কিন্তু আমরা প্রত্যেকেই খুব উপভোগ করে খাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির সাথে পটল চিংড়ি রেসিপিটা বাড়িতেই কত ইজিলি বানিয়ে ফেলা যায়। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাদের চিংড়ি মাছগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছ পরিষ্কার করার নিয়মটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে আপনারা চাইলে এইভাবেও ছাড়াতে পারেন বা আপনাদের মতো করেও ছাড়াতে পারেন। খোসার উপর থেকেই মাঝখান বরাবর এইভাবে চিড়ে নিতে পারেন বা খোসা ছাড়িয়েও চিড়ে নিতে পারেন। আমার কিন্তু খোসা ছাড়িয়ে চেরাটাই বেশি ইজি মনে হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে ময়লাটা বার করে নিলাম। এইভাবে একটা একটা করে সমস্ত চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যতই আপনারা মনে করেন চিংড়ি মাছের সাদা অংশের ভেতর কোথায় বা নোংরা থাকে, কোথায় নোংরা থাকে সেটা আমি আরও একবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখান বরাবর পাতলা ছুরির সাহায্যে ছিঁড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ময়লা নাড়ি ভুঁড়ি আছে, সেটাকে বার করে নেবেন। সব মাছ ধোয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কতটা খোসা পড়ে আছে। এই খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলোকে বেটে খুব ভালোভাবে বড়া করা যায়। সেই বড়াটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। এবার এখানে 1 চামচ পরিমাণে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ ম্যারিনেশনের সময় আমি কিন্তু এখানে সরষের তেল ইউজ করছি না, কেবলমাত্র নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার কিন্তু আমাদের পটলগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু পটলগুলো আগের থেকে এইভাবে ছাড়িয়ে রেখেছিলাম। খোসা অল্প অল্প রেখেছি, অনেকেই খোসা চাইলে একটু বেশিও রাখতে পারেন, কিন্তু আমার পটলের খোসা একদম পছন্দ হয় না, সেই কারণে আমি যতটা পেরেছি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এইভাবে একটু এভাবে কেটে নিয়ে একটু ডিজাইনের মতো করে আপনারা পটলগুলো কেটে নিতে পারেন, বা এইভাবে হাফ হাফ করেও কেটে নিতে পারেন। মোট কথা একটা পটলকে দুভাগ করেই কাটবেন। পটল কেটে নেওয়া হয়ে গেলে আলুগুলো আমি কিভাবে কাটছি সেটা চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক। আলুর খোসা আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। এভাবে একটা আলুকে আমি 8টা টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আর একটু বড় বড় রাখতে পারেন, কিন্তু সাধারণত পটল চিংড়ি যদি বাড়িতে এইভাবে বানান অনুষ্ঠান বাড়ির মতো, তাহলে এইভাবেই কেটে নেবেন। এতে ভাজতেও সুবিধা হবে, আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে খুব ভালোভাবে। সমস্ত আলুটা কেটে নেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আলুগুলোও সেই জলের মধ্যে আর একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা ভেজে নেব। প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ ভাজার পর তেলটার মধ্যে একটা আলাদাই চিংড়ি মাছের ফ্লেভার থাকে, যেই কারণে ওই তেলের মধ্যেই আলু বা পটল ভেজে নিলে আলুর মধ্যেই সেই স্মেলটা ঢুকে যায়। চিংড়ি মাছ কিন্তু আপনারা খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রাখবেন। মাত্র 30 সেকেন্ড নেড়েচেড়ে ভেজেই তুলে নেবেন, নাহলে কিন্তু চিংড়ি মাছের যে জুসি ভাবটা আছে সেটা থাকবে না, এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, এতে খেতেও ভালো লাগবে না, টেস্টটাও ভালো হবে না। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পটলগুলো ভালোভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব।
যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণে চলুন মশলার জন্য পেঁয়াজটা কুচি করে নেওয়া যাক। পেঁয়াজটা খুব মিহিভাবে এইভাবে আমি কুচি করে নেব। আপনারা চাইলে যে কোনোভাবেই কুচি করে নেবেন, কিন্তু মনে রাখবেন পেঁয়াজ যেন খুব মিহিভাবে কুচি করা হয়। এছাড়া এইভাবেও লম্বালম্বি কেটেও কুচি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত পেঁয়াজটা মিহিভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে। চলুন, এতক্ষণে নিশ্চয়ই আমাদের পটলটাও ভাজা হয়ে গেছে, তাহলে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন পটলের মধ্যে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। পটলটা আমাদের এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলুর মধ্যেও কিছুটা পরিমাণে নুন ছিটিয়ে নিচ্ছি। আলুর মধ্যে নুন ছড়িয়ে ভাজলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর আলুর মধ্যে লবণটাও খুব ভালোভাবে ঢুকে যায়। আলু যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে গ্রেভির যে স্পেশাল মশলাটা আমি বানাবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে দই নিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই ইউজ করছি। 1 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 4টে গোটা কাজু বাদাম। সাথে আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা নিয়ে নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটাও এখন আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমরা আলুটা তুলেই নেব। আলু তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর সাথে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটার থেকে যখন খুব ভালো গন্ধ বেরিয়ে যাবে তখন কুচি করে রাখা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি ভাজার জন্য। তেলটা কিন্তু বুঝে শুনেই দেবেন, কারণ আমাদের সব কিছুই কিন্তু আগে থেকে ভেজে নেওয়া আছে। ওই ভাজা পটল আর আলুর মধ্যে কিন্তু অনেকটা তেল অ্যাবজর্ব হয়ে আছে। গ্রেভির জন্য আরও একটা মশলা করে নিচ্ছি। তার জন্য এখানে আমি কয়েকটা টমেটো আর কয়েকটা পাকা লঙ্কা নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে 1/2 টেবিল স্পুন রসুন বাটা এবং 1/2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দেবো। আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যখন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে বাকি মশলা অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আরও একটু কষিয়ে নেব। তবে মনে রাখবেন যদি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করেন তাহলে কিন্তু খুব বেশিক্ষণ কষাবেন না, তাহলে মশলাটা তেঁতো হয়ে যাবে। আর যদি বাটা মশলা দিয়ে করেন তাহলে অল্প একটু টাইম কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে পেস্ট করে রাখা টমেটো আর পাকা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন কালারের জন্য আমি এখানে একটু
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা কিন্তু আপনারা পরিমাণ মতোই দেবেন, যেই রকম আপনাদের রান্নায় লাগবে সেই পরিমাণ বুঝে আপনারা হলুদটা এখানে ইউজ করবেন। মশলা কিন্তু এখন আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে টক দই, পোস্ত আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন যে কোনো রান্নায় কষানোটাই কিন্তু মেন ব্যাপার। কষানোয় যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কাজু আর পোস্ত সাথে দই থেকে আরও একটু তেল ছেড়েছে, তার জন্য গ্রেভিটা কিন্তু কতটা কালারফুল আর সুন্দর হয়েছে। আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আমার গ্রেভিটাতে লবণ কিন্তু একটু কম হয়েছিল। মশলা যখন পুরোপুরি পারফেক্টভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দেবো। আলু পটল আগের থেকেই ভাজা আছে আর মশলাও খুব ভালোভাবে কষানো আছে, তাই খুব বেশিক্ষণ আর কষানো হবে না। আরও একটু নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট আরও একটু কষিয়ে নিয়ে এরপর আমি আস্তে আস্তে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, হালকা করে একটু জল দিয়ে দেবো, কারণ খুব বেশি গ্রেভিটা পাতলা হবে না। দেখেইছেন আপনারা নিশ্চয়ই অনুষ্ঠান বাড়িতে গ্রেভি কিন্তু একদম পাতলা হয় না, একটু মাখো মাখো টাইপ থাকে। আমি কিন্তু এই রান্নাটায় গরম জল ইউজ করছি, যে কোনো রান্নাতেই আমি গরম জল ইউজ করি, এতে টেস্টটা খুব ভালো বজায় থাকে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে একবার দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে।